রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলই আছেন। আমার নাম ফিরোজ খান। আজ আবারও নতুন একটি স্টোরি নিয়ে হাজির হলাম ভৌতিক দুনিয়ায়। আশা করি ঘটনাটি ভালো লাগবে, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম বাড়িত জিনের ঘটনা। কালীগঞ্জের সরু কাঁচা পাকা পথ যেন অন্ধকারের গর্ভে হারিয়ে যাচ্ছিল। রাতের জিপের হেডলাইট দুটো ঘন জঙ্গলের মাঝে আলোর দুটো ক্ষীণ রেখা ফেলছিল। সূর্য ডুবে গেছে ঘন্টা খানেক হলো, আর জঙ্গলের অন্ধকার যেন জিপটাকে গিলে খেতে চাইছিল। পাশে বসা আলিফ গ্রামের এক তরুণ কাঁধে এক পুরনো শাল জড়িয়ে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। স্যার, এত রাতে হাবিলিতে যাওয়াটা ঠিক না। তার কণ্ঠে এক কাঁপড়েছিল। গ্রামের লোকেরা বলে ওই হাবিলিতে রাতে কিছুটা থাকে। রাহাত 35 বছরের একজন ইতিহাসবিদ স্টিয়ারিং এর হাত রেখে হাসলো। তার চোখে স্পেটিক রীতিমতো দৃঢ়তা। আলিফ, এসব গল্প গ্রামের বুড়োরা বানায়, কেন বুঝতে পারছো না? আমি জিন ভূতের গল্প বিশ্বাস করি না। আমার দরকার জমিদার রহমতুল্লাহর হাবিলির ইতিহাস জানা। ওই নথিগুলো আমার গবেষণার জন্য খুব জরুরি। কেন বুঝতে পারছো না? অনেক কিছু জানা যাবে, অনেক কিছু। কেননা অনেক ইতিহাস জড়িয়ে আছে এই জমিদার বাড়িকে ঘিরে। তার কণ্ঠে ছিল বৈজ্ঞানিক মনোভাব, যেন অতি প্রাকৃত বলে যে কিছু আছে সেটা সে যেন বিশ্বাসই করতো না। আলিফ আর কিছুই বলল না, কিন্তু তার চোখের ভয় জমাট বাঁধতে শুরু করলো। জিপটা হাবিলের সামনে থামতেই রাহাতের নজর পড়ল বিশাল জড়জীর্ণ দরজার দিকে। পুরনো আমলের কাঠের দরজায় অদ্ভুত খোদায় যেন অচেনা প্রতীক, যা দেখলে গা ছমছম করে ওঠে। রাহাত টর্চ জ্বালিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আলিফ অনিচ্ছায় তার পেছনে পেছনে এলো। হাবিলের ভেতরটা কেমন যেন ঠান্ডা ছিল, যেন শীতের হাওয়া দেওয়ালের ফাটল দিয়ে ঢুকে পড়েছে। বেঁচেতে ধুলোর স্তর, দেওয়ালে পুরনো তৈলচিত্র আর ভাঙা আসবাবপত্রের মাঝে একটা অদ্ভুত নিঃশব্দ যেন জড়িয়ে আছে। রাতের টর্চের আলো দেয়ালের একটা পুরনো তাকের উপরে পড়ল, যেখানে কিছু মলিন কাগজপত্র ছড়িয়েছিল। একটা পুরনো তাস্তবের উপরে তার চোখ আটকে গেল। পাতায় আরবি হরফের লেখা কিছু শব্দ, আর মাঝখানে একটা নাম জাহাক। রাহাত কাগজটা হাতে নিতে হঠাৎ একটা শীতল হাওয়া তার ঘাড়ে এসে লাগলো। সে ঘুরে তাকালো, কিন্তু কিছুই নেই। আলিফ দরজার কাছে দাঁড়িয়ে, চোখে আতঙ্ক। স্যার, শুনেন কিছু? কে যেন কিছুটা বললো। আরিফের কণ্ঠ যেন কাঁপছে। রাহাত কান পাতলো। প্রথমে কিছুই শুনতে পেল না, কিন্তু তারপর একটা ফিসফিসানির কণ্ঠ। আরিফের কণ্ঠ কাঁপছে, আর লক্ষ্য করলো সেই ফিসফিস শব্দটা কেমন যেন বিভৎস। সে বলে উঠল, তোমার স্বাগতম। তুমি এসেছো, এটা আমি চাচ্ছিলাম। এখন এই জায়গা যেহেতু এসেছ, তুমি আমার হয়ে যাবে। কণ্ঠটা যেন দেয়ালের ভেতর থেকে আসছে, ধীর, কিন্তু প্রতিটি শব্দে এক অদ্ভুত ওজন আছে। রাহাতের হাত যেন ধরা কাগজটা কেঁপে উঠল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এটা বাতাসের শব্দ হবে। আরে ভয় পেও না, এইসব কিছু না। কিন্তু আলিফের চোখে ভয় যেন আরো বাড়ল। না স্যার, এটা বাতাস না, এটা অন্য জিনিস।
এটা ওই জাহাক জাহাক। গ্রামের লোকেরা বলে ওই মানুষকে রীতিমতো শেষ করে দেয়, যেই ঘরে ঢুকে সবাই শেষ করে দেয়। যে ওর জায়গায় যায় তার সারে না। রাহাত হাসার চেষ্টা করলো, কিন্তু তার মনের ভেতরে একটা অস্বস্তি জাগলো। সে কাগজ পকেটে ভরে বলল, চলো আজকের মতো ফিরে যাই, কাল দিনের আলোয় আবার আসবো। আরিফ তাড়াতাড়ি মাথা নাড়ল, যেন হাভেলি থেকে বেরোতে পারলে বেঁচে যায়। সেদিন রাতে রাহাত তার স্ত্রী শিরিনের সাথে গ্রামের ছোট্ট বাড়িতে ফিরল। শিরিন একজন স্থানীয় স্কুল শিক্ষিকা। রাহাতের হাতের কাগজটা দেখে ভ্রু কুঁচকালো। তিনি বললেন, তুমি এসব নিয়ে খাটাখাটি কেন করছো? গ্রামের লোকরা বলে ওই হাভেলিতে জাহাক নামে একটা মারিত জিন থাকে। সে নাকি জমিদারের সাথে চুক্তি করেছিল, আর জমিদারের মৃত্যুর পর এখনো ওই জায়গা পাহারা দেয়। রাহাত হেসে উড়িয়ে দিল। রাহাত বলল, শিরিন, তুমিও এসব গল্পে বিশ্বাস করো? আরে এটা শুধু লোক কথা। কিন্তু শিরিনের চোখে এক প্রকার ভয় ছিল, যেন সে কিছু একটা জানে। রাত গভীর হলে রাহাত ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল হাভেলির অন্ধকার হল ঘরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা কি বিভৎস, চোখ দুটো রীতিমতো জ্বলছে কয়লার মতো করে। ছায়াটা এগিয়ে এলো আর এক গভীর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তুই আমার সীমানায় পা দিয়েছিস, এখন ধীরে ধীরে তুই শেষ হবি রে। তুই বানাতে পারবি না, তোকে আমি শেষ করে ছাড়বো। কণ্ঠটা যেন রাহাতের বনের গভীরে ঢুকে পড়ল, তার প্রতিটি ভয়কে জাগিয়ে তুলল। রাহাত ঘেমে উঠল আর জেগে উঠল। ঘর অন্ধকার, কিন্তু জানালার বাইরে একটা ছায়া যেন তখনও দাঁড়িয়ে আছে। সে চোখ মুখ মুছে রীতিমতো তাকালো, কিন্তু কিছুই নেই। কিন্তু তার বুকের ধুকধুকানিটা কেন যেন থামল না। সকালের আলো কালীগঞ্জের ঘন জঙ্গলের উপর দিয়ে যেন ছড়িয়ে পড়েছিল। রাতের মনে রাতের সেই স্বপ্নের ছায়া যেন লেগেছিল। জাহাকের সেই কণ্ঠস্বর, সেই অমানসিক ফিসফিস তার মাথায় ঘুরছিল। সে বিছানায় উঠে বসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে শিরিন ঘুমাচ্ছিল, তার মুখে কেমন যেন একটা অস্থিরতা। রাহাত চুপচাপ উঠে জানালার কাছে গেল। বাইরে জঙ্গলের গাছগুলো নিশ্চুপ, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য চোখ তাকে দেখছে। আগের রাতে হাভেলি থেকে ফেরার পর থেকে রাতের মন আর শান্ত নেই। সে নিজেকে বোঝাচ্ছিল যে এইসব কল্পনা, কিন্তু জাহাক নামে সে মারিত জিন, সেই কাগজটা আর ফিসফিসানি তার বৈজ্ঞানিক মনকে প্রশ্নের মুখে ফেলে দিল। সে পকেট থেকে কাগজটা বার করলো। আরবি হরফে লেখা শব্দ করে যেন তাকে বারবার টানছে। সে ঠিক করলো আজ আবারও হাভেলিতে যাবে, কিন্তু এবার সে আনিফকে ছাড়া যাবে। শিরিন জেগে উঠে রাহাতের হাতে কাগজটা দেখে চমকে গেল। তুমি এটা বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, রাহাত এসব জিনিস নিয়ে খেলা করো না, এটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। শিরিনের কণ্ঠে এক প্রকার ভয় যেন বেসেছিল। তিনি আরো বললেন, গ্রামের লোকেরা বলে জাহাক নামের যে লেখাটা পড়ে সে তার নজরে পড়ে যায়। তুমি কাল রাতে কি দেখেছো? আমাকে বলো তো, সত্যি করে বলো। রাত এক প্রকার দ্বিধায় পড়ে গেল। সে কি বলবে? একটা ছায়া তাকে স্বপ্নে রেখেছে। সে শুধু বলল, কিছু না শিরিন, শুধু একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। আমি আজ হাভেলিতে যাব, আর ওই কাগজপত্রগুলো দরকার, বুঝছো, দলিল আছে ওখানে। শিরিন কিছু বলতে কেউ যেন থেমে গেল। তার চোখে ভয়, কিন্তু সে জানে রাহাতের জেদকে থামানো যাবে না। সে যাবে তো যাবেই। হাভেলির দ্বিতীয় সফর দুপুর বেলার রোদের মাথার উপরে উঠে গেছে। তবু হাভেলির সামনে দাঁড়িয়ে রাহাতের গা কেমন যেন ছমছম করছিল। এবার সে একা। আলিফকে সে বলেছে বাড়িতে থাকতে, কারণ ছেলেটার ভয় তাকে বিরক্ত করছিল। হাভেলি দরজার আগের মতোই অন্ধকার, খোদাই করা সবকিছুই যেন তাকে ডাকছে। সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। হাভেলির ভেতরটা আগের চেয়েও ঠান্ডা। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা পাতা আর কিছু অজানা। রাহাতের টর্চের আলো দেয়ালে নাচছিল, আর তখন সে শুনল একটা ক্ষীণ ধাতব শব্দ, যেন কেউ দূরে কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে থমকে দাঁড়ালো। কে আছে?
তার কণ্ঠে হাবিলের দেয়ালের প্রতিধ্বনিত হলো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। সে এগিয়ে গেল তাকের দিকে, যেখানে আরো কিছু পুরনো কাগজ ছিল। একটা পাতায় সে দেখলো একটা অদ্ভুত চিত্র, একটা ছায়ামূর্তি যার চোখ দুটো একদম লাল আর হাতে একটা অদ্ভুত প্রতীক। পাশে লেখা আছে, জাহাকের দৃষ্টি থেকে কেউ পালাতে পারে না। রাতের হাত যেন কেঁপে উঠলো। সে নিজেকে বলল, এইটা শুধু পুরনো কথা, আমি জানি এসব কিছু নয়, মারিজিন ফারিজিন বলে কিছু নেই। কিন্তু তখন শব্দটা আবার এলো, এবার খুব কাছ থেকে একটা গভীর কণ্ঠ। তুই ফিরে এসেছিস রাহাত, আমি তোকে বলেছিলাম কি জায়গা আমার নিজের, এখানে কারো প্রবেশাধিকার নেই, কিন্তু তুই ভুলটা করে ফেলেছিস। কণ্ঠটা যেন তার কানের কাছে এসে আরো ভয়ঙ্কর ভাবে বলল, আর প্রতিটি শব্দ যেন অদ্ভুত শব্দ। রাহাত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই সেখানে। তার টর্চের আলো দেয়ালে পড়ল, আর সেখানে একটা ছায়া, লম্বা, একদম অমানসিক, যেন তার দিকে তাকিয়ে আছে। সে পিছিয়ে গেল, তার হৃৎপিণ্ডটা জোরে যেন ধুক ধুক করছে। এটা আমার মনের ভুল, এটা আমার মনের ভুল। রাহাত নিজেকে আমারও বোঝালো, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। সে তাড়াতাড়ি করে কাগজগুলো পকেটে ভরে হাবিল থেকে বেরিয়ে এলো। বাইরে দুপুরে আলো, কিন্তু তার শরীরে ঠান্ডা। গ্রামের অশান্তি ছায়া। রাহাত বাড়ি ফিরতে শিরিন তাকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো? গ্রামে একটা খারাপ খবর এসেছে জানো। তার কণ্ঠে একটা আতঙ্ক ছিল। আজ দুপুরে মোকাররম হুজুরের ছেলে রশিদ হাবিলের কাছে গিয়েছিল, আর এরপর তাকে মৃত অবস্থা পাওয়া গেছে। তার চোখে যেন ভয় জমেছিল জানো। রাতের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মোকাররম হুজুরের কথা শুনেছে, গ্রামের বয়োজ্যেষ্ঠ কবিরাজ, যিনি জিন তাড়ানোর কথিত ক্ষমতার জন্য পরিচিত। কিভাবে মারা গেল? রাহাত জিজ্ঞেস করলো। শিরিন কাঁপা কাঁপা গলায় বলল, কেউ জানে না, কিন্তু তার বুকে একটা চিহ্ন ছিল, যেন কেউ খোদাই করেছে। গ্রামের লোকেরা বলছে এটা জাহাকের কাজ, সে বাড়ির জিনের কাজ। রাহাত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার বোনের সে ফিস ফিস সে ছায়া, সে শিরিনের দিকে তাকালো। আমি হুজুরের সাথে কথা বলবো, এটা বোঝা দরকার। রাতে মোকাররম হুজুরের কাছে গেল রাহাত। বুড়ো কবিরাজের চোখে শোক আর ভয় মিশেছিল। তুমি হাবিলিতে গিয়েছো তাই না? হুজুরের কণ্ঠে এক প্রকার ক্রোধ ছিল। জাহাক মানে সে বাড়িতে জেগে উঠেছে, সে তোমার পিছনে লেগেছে, বুঝতে পেরেছ? তুমি তার নাম পড়েছ, তার জায়গায় গিয়েছ, সেই দলিল পত্র নিয়ে ঘাটাঘাটি করেছ। সে তোমাকে এখন ধরে ফেলবে, তুমি মোটামুটি শিওর থাকবে এই বিষয়ে, বুঝতে পেরেছ? রাহাত প্রতিবাদ করতে গেল, কিন্তু হুজুর তাকে থামিয়ে দিল। বলল, রশিদ আমাকে বলেছিল, সে হাবিলের কাছে একটা কণ্ঠ শুনেছে, সে বলেছিল তোরা ভয় আমার, তুই আমার। তারপর থেকে সে আর ফিরল না। রাহাতের শরীরে শিহরণ খেলে গেল। সেই কণ্ঠ, সেই শব্দ একই। সে বাড়ি ফিরল, কিন্তু রাতে আর ঘুম আসছিল না। মাঝরাতে সে আবারও শুনল সে ফিসফিসানির আওয়াজ, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। এবার কণ্ঠটা আরো কাছে, যেন তার বিছানার পাশে। সে চোখ খুলল আর দেখল ঘরের কোণে একটা ছায়া, লম্বা, অন্ধকার, চোখ দুটো যেন জ্বলছে। কালীগঞ্জের আকাশ যেন কালো মেঘে জমে উঠেছিল, যেন প্রকৃতিও সে জাহাকের উপস্থিতি টের পেয়েছে। রাতের চোখে ঘুম নেই। দ্বিতীয় রাতের ছায়া জাহাকের ফিসফাস তার বনের গভীরেই যেন গেঁথে গেছে। সে বারবার বলছিল, তুই আমার থেকে পালাতে পারবি না। কণ্ঠটা এখনো তার কানে বাজছে। শিরিনের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে। সে রাহাতের হাত ধরে বারবার বলছে, আমরা এখান থেকে চলে যাই রাহাত, এটি আর মানুষের জায়গা নয়, প্লিজ চলো আমরা চলে যাই। কিন্তু রাহাতের জেদ তাকে থামতে দেয়নি। সে জানে জাহাকের রহস্য না জানলে তার মন শান্ত হবে না। মোকাররম হুজুরের কথাগুলো তার মাথায় ঘুরছে। জাহাক মানুষের ভয়কে খেয়ে ফেলে, আর তার শক্তিশালী করে, নিজেকে শক্তিশালী করে। রশিদের মৃত্যু, তার বুকে খোদাই করা সেই চিহ্ন, গ্রামের লোকদের আতঙ্ক, সব যেন রাহাতকে হাবলির দিকে বারবার টানছিল। আমি শেষবারের মতো হাবলিতে যাব। রাহাত শিরিনের দিকে তাকিয়ে বলল কথাগুলো। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু চোখে এক অজানা ভয়। আমি জানতে চাই, এই জাহাক বা মারিজিনটা কি? কেন এভাবে সবাইকে শেষ করে দেয়?
এটা কোনো অতিপ্রাকৃত শক্তি নয় শিরিন, এর পিছনে কোনো ব্যাখ্যা তো অবশ্যই আছে। শিরিন কাঁদতে কাঁদতে বলল, তুমি বুঝতে পারছো না রাহাত, এটা তোমার কমিশনার বিষয় নয়, এটা আমাদের সবাইকে শেষ করে দিবে। ও খুব ভয়ঙ্কর মারিদ জিন, ও একবার কাউকে ধরলে কাউকে ছাড়ে না, ও খুব ভয়ঙ্কর। কিন্তু রাহাত তার কথা শুনল না। সে মোকাররম হুজুরকে সাথে করে নেওয়ার সিদ্ধান্ত নিল। হাভেলির চূড়ান্ত মোকাবেলার রাতে নামার আগে রাহাত আর মোকাররম হুজুর হাভেলির সামনে দাঁড়ালো। আকাশে বিদ্যুৎ যেন চমকাচ্ছে, বাতাসে অস্বাভাবিক ঠান্ডা। হুজুরের হাতে সে পুরনো তাবিজ আর মুখে আয়াত পড়ছেন। তার চোখে শোক আর দৃঢ়তা মিশ্রণ। আমার ছেলেকে ওই জিনিসটা নিয়ে গেছে। হুজুর বললেন, আজ আমি নিজে ওই মারিদের মুখোমুখি হব, কিন্তু তুমি রাহাত, তুমি কেন এখানে ফিরে এলে? রাহাত জবাব দিল না। তার মনের ভেতরে একটা যুদ্ধ চলছে, বিজ্ঞান আর ভয়ের মধ্যে। সে টর্চ জ্বালিয়ে হাভেলির ভেতরে ঢুকে পড়ল। এবার হাভেলির ভেতরটা আরো অন্ধকার, যেন আলোকে গিলে ফেলেছে। দেয়ালের ছায়াগুলো যেন লড়ছে। ফিস ফিস শুরু হলো, প্রথমে ক্ষীণ, তারপর জোরালো, এবং সে বলল, তুমি আমাকে ডেকেছ, এখন তুই শেষ হয়ে যাবি। কণ্ঠটা গভীর, যেন হাভেলির ভেতরের প্রতিটা পাথর থেকে উঠে আসছে সেই কণ্ঠ। রাহাতের হাতে যেন কাঁপতে শুরু করলো, কিন্তু সে এগিয়ে গেল। হুজুর পেছনে আয়াত পড়তে শুরু করলো। হঠাৎ একটা শব্দ, ধাতব শব্দ, তীক্ষ্ণ, যেন কেউ দেয়ালে আঁচড় কাটছে। রাহাতের টর্চের আলো একটা পুরনো আয়নার উপরে পড়ল। আয়নায় তার প্রতিবিম্ব নেই, শুধু একটা ছায়া, লম্বা অমানসিক চোখ দুটো যেন জ্বলছে। সে বলল, তোর ভয় আমার শক্তি, তুই আমাকে ছাড়তে পারবি না। কণ্ঠটা এবার তার মাথার ভেতর থেকে যেন চলে এলো, যেন তার চিন্তাগুলোকে গ্রাস করছে। হুজুর চিৎকার করে উঠলেন, জাহাক, তোর শক্তি এখানে শেষ, বুঝতে পেরেছিস? তিনি তাবিজটা উঁচিয়ে ধরলেন, কিন্তু তখনই হাভেলির ভেতর কেঁপে উঠল। একটা অন্ধকারময় হাওয়া যেন ধেয়ে আসলো, আর রাহাতের চোখের সামনে হুজুরে ছিটকে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে যেন ভয়। রাহাত, পালাও! হুজুরের কণ্ঠ যেন ক্ষীণ হয়ে এলো। রাহাত পিছিয়ে গেল, তার পা রীতিমতো মাটির সাথে গেঁথে গেছে। জাহাকের ছায়া তার সামনে লম্বা অমানসিক চৌতুরে রীতিমতো জল জল করছে। কণ্ঠটা তার মাথার ভেতরে যেন ঘুরছে, তুই আমাকে কোনোভাবে হারাতে পারবি না। প্রতিটি শব্দ যেন তার হৃৎপিণ্ডতে ছুরির মতো চালাচ্ছিল। মোকাররম হুজুর মাটিতে পড়ে আছেন, তার তাবিজ ছিটকে পড়েছে। তার মুখে আয়াতের শব্দ ক্ষীণ হয়ে এসেছে, এবং বাইরে শিরিনের চিৎকার ভেসে আসছে, রাহাত, বেরিয়ে আয়! কিন্তু হাভেলির দরজা বন্ধ, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। রাহাতের হাতে সেই ধরা টর্চ কাঁপছিল। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা অবশ হয়ে গেল। জাহাকের ছায়া এগিয়ে এলো, এবার আরো স্পষ্ট। তার মুখ একটা বিকৃত হাসি, যেন সে রাহাতের মনে গভীরতম ভয় দেখাচ্ছে। এবার আরো স্পষ্ট, তার মুখ বিকৃত হাসি, যেন রাহাতের গভীরতম ভয় দেখাচ্ছে। তুই বিশ্বাস করিস না, তাই না? আমি যা আছি, তুই বিশ্বাস করিস না। জাহাকের কণ্ঠ যেন অনেক গভীর হয়ে গেল। প্রতিটা শব্দ যেন অমানসিক ভাবে আসছে। কিন্তু তোর অবিশ্বাস আমাকে আরো শক্তিশালী করে তুলেছে। তোর ভয়, তোর সন্দেহ, তোর আমার অস্তিত্বকে নিয়ে দ্বিধাবোধ, সবকিছু আমার জন্য আমাকে শক্তিশালী করেছে। রাহাতের মুখ যেন শুকিয়ে গেল। সে চিৎকার করে বলল, তুই কি চাস? আমাকে ছাড়! কিন্তু তার কণ্ঠ ফ্যাকাশে, ভয় ভরা। মারিদের হাসি আরো বেশি প্রশস্ত হলো। তুই আমার জায়গায় পা দিয়েছিস, এখন তুই এখানে থাকবি চিরকাল। হঠাৎ একটা ঝড়ের মতো হাওয়া হাভেলির ভেতরে বয়ে গেল। টর্চের আলো নিভে গেল, আর চারপাশে অন্ধকার যেন ডুবে গেল। রাহাতের চোখ শুধু জাহাকের জ্বলন্ত চোখ জুতো ফাঁসছে। সে মোকাররম হুজুরের দিকে তাকালো, যিনি এখনো বেঁচেতে পড়ে আছেন। কাপা হাতে সে তাবিজের ধরার চেষ্টা করেছেন। রাহাত! হুজুরের কণ্ঠ যেন ক্ষীণ হয়ে গেল, আর সে বলল, তোর মন শান্ত কর, যা তোর ভয় ধরে ফেলেছে, বুঝতে পেরেছিস? তুই যদি ভয় পাস তাহলে সে জিতে যাবে।
রাহাতের মনের ভেতরে একটা যুদ্ধ চলছিল। তার বৈজ্ঞানিক মন বলছে এটা কল্পনা, এটা সত্য হতেই পারে না, কিন্তু তার হৃৎপিণ্ড বলছে যাহাক আসলেই সত্য, সে বাড়িতে জিন আসলেই সত্য। এখানে সে পাহারা দিচ্ছে বছরের পর বছর ধরে। সে শিরিনের কথা ভাবলো, তার ভয়ে ভরা সেই চোখ, তার কণ্ঠ আরো যেন আড়ষ্ট হয়ে গেল। সে আনিফের কথা ভাবলো যে তাকে বারবার সতর্ক করেছিল। সে রাশেদের কথা ভাবলো যার মৃত্যু এই হাতিরের ছায়া হয়েছিল, যে তাকে বারবার সতর্ক করেছিল। শিরিনের প্রবেশ বাইরে শিরিন আর থেমে থাকতে পারলো না। হাবিরের দরজা বন্ধ, কিন্তু তার হাতে পুরনো লোহার রড ছিল। সে দরজায় আঘাত করতে লাগলো। তার চিৎকারে গ্রামের কিছু লোক জড়ো হয়ে গেল। রাহাত, আমি তোকে ছাড়বো না। শিরিনের কণ্ঠে এক প্রকার ভয় ছিল, কিন্তু তার সাথে একটা অদম্য সাহস ছিল। সে দরজায় আঘাতের পর আঘাত করতে লাগলো, যতক্ষণ না দরজা ক্যাচ ক্যাচ করে খুলে গেল এবং শিরিন রীতিমতো ঢুকলো। তার হাতের রডটা রীতিমতো কাঁপছে। হাবিলের অন্ধকারে সে রাহাতকে দেখলো, দাঁড়িয়ে আছে, তার চোখ ফ্যাকাশে। তার পাশে মোকাররম হুজুর মেঝেতে পড়ে আছেন আর থর থর করে কাঁপছেন। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার সামনে একটা ছায়া, বিভৎস চেহারার। তার মুখ দিয়ে নাক দিয়ে রীতিমতো রক্ত রীতিমতো গলে গলে পড়ছে, আর তার সারা শরীর রীতিমতো ভেতর থেকে দেখা যাচ্ছে। এবং সে ছায়াটার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যেন বাতাসকে ভারী করে তুলেছে। বিভৎস চেহারা সে ছায়ার। সে গলা শুকিয়ে গেল। রাহাত, সে ফিসফিস করে বলল। জাহাকের মুখ শিরিনের দিকে ফিরল। তুইও এসেছিস? বাবা বাবা, এখন একসাথে দুটোকে খাবো। তোর ভয় আরো মিষ্টি রে। রাহাত চিৎকার করে উঠল, শিরিন পালা! কিন্তু শিরিন পিছু হাঁটল না। সে রডটা উঁচিয়ে ধরল, তার চোখের ভয় কিন্তু সাথে একটা জেদ। তুই আমার স্বামীকে ছাড়বি? তার কণ্ঠ রীতিমতো কাঁপছে, কিন্তু সে এগিয়ে গেল। মারিদ রীতিমতো হাসতে শুরু করলো, একটা ভয়ঙ্কর বিভৎস হাসি, আর বলল, তোদের ভালোবাসা আমার এখন খেলা। তোদের দুটোকে শেষ করব, আর আমি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবো। হঠাৎ করে ছায়াটা শিরিনের দিকেই ধেয়ে আসলো। রাহাত চিৎকার করে শিরিনের সামনে এসে দাঁড়ালো। তার হাতে কিছুই নেই, শুধু শরীরের চূড়ান্ত মোকাবেলা। সেই হাবলির মেঝেতে কেঁপে উঠলো, যেন মারিদের শক্তি সবকিছুকে গ্রাস করতে চায়। মোকাররম হুজুর কোনো মতে উঠে দাঁড়ালেন। তার হাতে সেই তাবিজটা তখনও ছিল। তিনি চিৎকার করে বললেন, মারিদ, তোর শক্তি আমাদের ভয়ের উপর নির্ভর করে, কিন্তু আমরা ভয় পাই না। তিনি আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ জোরালো হতে শুরু করলো। রাহাত শিরিনকে পেছনে ছেড়ে দিল। শিরিন, তুই যা, আমি এটার মুখোমুখি হব। শিরিন কাঁদতে কাঁদতে বলল, না রাহাত, আমি তোমাকে ছাড়া যাবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু রাহাত তাকে জোর করে দরজার দিকে ঠেলে দিল। জাহাক নামের সেই মারিতে জিন আরো বড় হয়ে উঠল, বিভৎস চেহারা হয়ে গেল। তার মাথার দুই সাইড দিয়ে দুটো করে বিশাল পেঁচানো শিং যেন বেরিয়ে এলো, যেন পুরো হাবিলে এখন তার নিয়ন্ত্রণে। সে বলে উঠল, এখন কে বাঁচাবে আমার হাত থেকে তোদের, বলতো? এই বলে মারিদ জিন বিশাল আকৃতি ধারণ করলো, এতটাই বিশাল যে তার চেহারাও দেখা যাচ্ছিল না। সবাই যেন থর থর করে কাঁপছিল। তার কণ্ঠ হাবিলের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলে উঠল, তোরা সবাই মরবি, সবাই। রাহাত বুঝলো জাহাককে থামানো একমাত্র উপায় তার ভয়কে জয় করা। সে তার মনে গভীরে ঢুকলো। তার সন্দেহ, তার অবিশ্বাস, তার ভয় সবকিছুর মুখোমুখি করলো। সে মারিদের দিকে তাকিয়ে বলল, তুই আমার ভয় নিয়েছিস, কিন্তু আমি আর ভয় পাবো না। তুই আমাকে নিতে পারবি, কিন্তু আমার প্রিয়জনদের নয়। মারিদের চোখ রীতিমতো জ্বলে উঠল। সে রাহাতের এই চ্যালেঞ্জকে গ্রহণ করলো। সে বলল, তুই মনে করছিস তুই জিতে যাবি? না রাহাত, না। তার কণ্ঠে এক হিংস্রতা ছিল। হঠাৎ করে ছায়াটা রাহাতের দিকে ধেয়ে গেল, আর রাহাতের চোখের সামনে অন্ধকার নেমে এলো। আর রাহাত যখন চোখ খুলল, সে হাবিলের মেঝেতে নিজেকে আবিষ্কার করলো। তার চারপাশে শান্তি, কিন্তু
কিছু একটা অদ্ভুত শূন্যতা আছে। জাহাকের সে ছায়া এখন নেই, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে এসেছে। সে উঠে দাঁড়ালো, তার শরীরটা দুর্বল লাগছে, মুখারো ভুজুর মাটিতে পড়ে আছে, তার শ্বাস বন্ধ, বোঝা যাচ্ছে তিনি অনেক আগে মৃত্যুবরণ করেছেন। রাত দরজার দিকে ছুটলো, বাইরে শিরিন মাটিতে পড়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখ ঘোলা হয়ে এসেছে, কিন্তু শূন্য। রাহাত তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত ধরলো আর বলে উঠল, শিরিন, শিরিন। তার চিৎকার গ্রামের শব্দ যেন মিশে গেল। শিরিনের বুকে এক চিহ্ন ফুটে উঠেছে, রশিদের মতোই জাহাকের খোদাই করা শয়তানি সিম্বল। রাহাত বুঝলো মারিদ তাকেও ছাড়েনি, তার প্রিয়জনকে নিয়ে গেছে। কেননা সে চ্যালেঞ্জ দিয়েছিল, সে চ্যালেঞ্জকে গ্রহণ করেছিল। শিরিনের জীবনের বিনিময়ে জাহাক হাভেলির অন্ধকারে ফিরে গেছে, কিন্তু রাহাতের জীবন এখন শূন্য। সে শিরিনের নিথর দেহটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার কান্না জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। গ্রামের লোকেরা এসে তাকে ঘিরে ধরলো, কিন্তু কেউ কিছু বলল না। কিন্তু তাদের চোখে একটা ভয় ছিল। কালীগঞ্জের হাভেলি আবারও নিশ্চুপ হয়ে গেল, কিন্তু মারিদের ছায়া যেন লুকিয়েছিল সবসময়। রাহাত তার গবেষণার নথি ফেলে দিল। সে তার বিশ্বাস ভেঙে গেল, সে শিরিনকে হারিয়েছে। তার জীবনটা কেমন যেন হয়ে গেল। গ্রামের লোকেরা বলে হাভেলির অন্ধকারে সেই জাহাক নামের মারিদ জিন এখনো অপেক্ষা করে নতুন কোনো শিকারের জন্য। আর রাহাত সেই কালীগঞ্জ ছেড়ে চলে গেল। সে এখন ঢাকায় থাকে, কিন্তু সে সেই রাতের কথা ভুলতে পারেনি, শিরিনের কথা ভুলতে পারেনি। এখন সে অনেকটা পাগল প্রায়। সে এখন মানসিক হাসপাতালে ভর্তিরত। সে নিজেই নিজেকে চেনে না। সে বারবার শুধু বলে, আমার কারণে শিরিন মারা গেছে। জসু ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ফিরোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অসম্ভব এই সুন্দর ঘটনার জন্য আপনাকে অসম্ভব ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত আপনার কাছ থেকে এই অসাধারণ স্টোরিটা পেলাম, অ্যান্ড সত্যি মন ভালো হয়ে গেছে, বিকজ স্টোরিটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। অনেক সুন্দর একটা স্টোরি ছিল, অ্যান্ড পারফেকশনে ভরা একটা স্টোরি ছিল। মাশাআল্লাহ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই স্টোরির জন্য। অ্যান্ড আশা করছি শুধু আমার কাছে নয়, মোটামুটি সবার কাছে স্টোরিটা অসম্ভব ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলেই কষ্টটা আসলেই মানে সার্থক হয়ে যাবে। সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং আশা করছি যারা যারা শুনেছেন তারাও কমেন্ট করবেন। একটা বিষয়, এই ঘটনা থেকে একটা জিনিস সবাই মোটামুটি অনুধাবন করতে পারি যে জেদ ভালো, কিন্তু অতিরিক্ত জেদ কিন্তু মানুষকে মৃত্যুর দিকেও ধাবিত করে দেয়। সত্যি সুন্দর একটা গল্প ছিল। থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি না করে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে, অনেক ভালো লাগবে। চলে যাই এই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ সবাই ভালো আছেন। আমার নাম সাইফুল। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। গ্রামটা অনেকটাই নির্জন, বন জঙ্গলে ঘেরা, নদী আর জঙ্গল ছিল আমাদের শৈশবের খেলার জায়গা সেটা। আর রহস্যের কাহিনী শুনে শিহরিত হওয়ার সঙ্গে ছিল সন্ধ্যার পরের সময়টা। তবে আমি যে ঘটনাটা বলবো সেটা কোনো গুজব নয়, কোনো বানানো গল্পও নয়। সেটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এমন এক ভালোবাসার গল্প বলবো যেখানে ভালোবাসার মানুষটাই মানুষ ছিল না। আমাদের গ্রামের এক নির্জন জায়গা আছে, সবাই সেটাকে বলে চঞ্চলের জঙ্গল। নামটা এসেছে বহুদিন আগে একটা ছেলে চঞ্চল এই জায়গায় হারিয়ে গিয়েছিল বলে। গ্রামের বৃদ্ধরা বলতো সেই জঙ্গলে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে। ছোটবেলায় আমরা হাসতাম এসব কথা শুনে, কিন্তু আমার বয়স যখন 22, সেই জঙ্গলে হঠাৎ একদিন এমন এক কিছু দেখলাম যা আমার জীবনের গতিপথ পাল্টে দিল।
সেদিন সন্ধ্যাবেলায় আমি বাইকে করে ফিরছিলাম পাশের গ্রাম থেকে। একটা শর্টকাট ছিল চঞ্চলের জঙ্গল দিয়ে পেছনের রাস্তাটা। যদিও সন্ধ্যার পর কেউ ওই পথে যেত না, আমি সাহস করে সেই পথে চলে গেলাম। জঙ্গলের মাঝামাঝি পৌঁছাতে হঠাৎ আমার বাইকটা বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা। শীতকাল, তাই সূর্য তখন ডুবে গেছে। হেডলাইট জ্বলছিল, কিন্তু কিছু একটা অস্বাভাবিকতা যেন ঠেকছিল। হঠাৎ আমি শুনি বাতার শব্দ। মাথা ঘুরে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে। সাদা একটা পাতলা জামা পরা, চুল কলার নিচ পর্যন্ত নেমে এসেছে। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর থেকে এক ধরনের উজ্জ্বল আলো বেরিয়ে আসছিল। আমার শরীর হিম শীতল হয়ে গেল। ভয় পেয়ে দৃষ্টিটা রীতিমতো সরাতে পারছিলাম না। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো আর বলল, তুমি কি ভয় পাচ্ছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? সেটা মৃদু হাসি দিল আর বলল, আমি জঙ্গলের বাসিন্দা, অনেক দিনের বাসিন্দা। তার কণ্ঠে এক ধরনের সুরেলা তোলা ছিল, চোখে অপার্থিব মায়া। আমি জিজ্ঞেস করলাম, তুমি তো মানুষ, তাই না? সে চোখ নামিয়ে বলল, তোমাদের পৃথিবীতে নয়, কিন্তু তোমাদের মতো ভালোবাসতে পারি। এর পরের ঘটনাগুলো খুবই অদ্ভুত। বাইক নিজে নিজেই চালু হয়ে গেল। আমি আবারও পিছনে তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, কিন্তু সেই রাতের ঘুম। আমি রীতিমতো মেয়েটাকে দেখেছিলাম, আবারও পাশে বসে আছে। সেই দিন থেকে আমার ঘুমে মেয়েটি আসতে লাগলো। নাম বলল আলিফা। সে বলল সে একজন পরী, এককালে মানুষের মতো থাকতে ভালোবাসত, কিন্তু বিশ্বাসঘাতকতার আহত হয়ে জঙ্গলে আত্মগোপন করে আছে শত শত বছর ধরে। আমার জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। আলিফা আমার পাশে থেকে গেল। আমি তার অস্তিত্ব অনুভব করতে পারতাম। কখনো কখনো আমার বইয়ের পাতা উল্টে দিত, কখনো রাতের বেলায় আমার ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়তো। প্রথম আমি ভাবতাম সবই আমার কল্পনা, কিন্তু এক রাতে আমি ঘুম ভেঙে দেখি ঘরের দরজায় যে সত্যি দাঁড়িয়ে আছে। হাওয়ায় চুলগুলো উঠছে, চোখে অদ্ভুত একটা আলো। সে বলল, তুমি আমার হয়ে যাও না প্লিজ। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর কোনো পরিচয় হয় না, ব্যাখ্যা নেই, কিছু প্রভাব গভীরে থেকে যায়। আর আমার আর আলিফার সম্পর্কটা ঠিক সেরকমই ছিল। প্রথম দেখা হয়েছিল সেই জঙ্গলে, তারপর শুরু হয় এমন এক প্রেম যা এক ধারে স্বপ্নের মতো সুন্দর, আবার দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর। সেই রাতে যখন আমি ঘুম থেকে উঠে আলিফাকে আমার ঘরের দরজায় দেখতে পেলাম, আমি কাঁপছিলাম, থর থর করে কাঁপছিলাম, আর বিস্ময় যেন চোখ বড় বড় হয়ে গেছিল। তার চোখে এমন এক আকুতি ছিল, এমন এক মায়া ছিল, আমি যেন ভয় পাচ্ছিলাম না, বরং তার কথা যেন শুনতে ইচ্ছা করছিল। সে বলল, সাইফুল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে 3টা শর্ত দেব, তোমাকে মানতে হবে। আমি হতবাক হয়ে বললাম, কি শর্ত? সে ধীরে ধীরে আমার ঘরের ভেতরে ঢুকে গেল। বাতাসটা ভারী হয়ে গেল, এমনকি দেয়ালের ঘড়িটাও টিক টিক আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেল। আলিফা ফিসফিস করে বলল, প্রথম শর্ত, তুমি রাত 12টার পর কখনো আয়নায় নিজের মুখ দেখবে না। দ্বিতীয় শর্ত, সে জঙ্গলে কেউ তোমার নাম ধরে যদি ডাকে কোনোভাবে সাড়া দিবে না। আর তৃতীয় শর্ত, আগামী পূর্ণিমার রাতে আমি তোমাকে ডেকে নিব, তখন তুমি কিন্তু না বলতে পারবে না, আমার সাথে থাকতে হবে। আমি বোকার মতো মাথা নাড়ালাম। ভালোবাসার মানুষকে কি না করা যায়? পরের কয়েকটা দিন আমার জন্য অদ্ভুত শান্তিতেই কেটে গেল। প্রতিদিন সকালে আমি জানালার পাশে এক গুচ্ছ নাম না জানা ফুল পেতাম। রাতে ঘুমাতে গেলে জানালার বাইরে থেকে আলিফার উপস্থিতি টের পেতাম। এক ধরনের সুরেলা শব্দ যেন হাওয়ার সাথে মিশে আসতো। তবে আমি একদিন ভুল করেছিলাম। সেই ভুল আমার জীবনটাকে পাল্টে দিল। রাত তখন 12টা পেরিয়েছে। আমি হঠাৎ ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম। ভুল করে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার পেছনে এক নারী দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল খোলা, চোখ নেই, কেবল দুটো কঠোর
আর আমার মুখ সেটা আর আমার ছিল না, যেন কেউ আমার শরীরের ভেতরে ঢুকে গেছে, আমার জায়গায় দাঁড়িয়ে আছে। ভয় আমি রীতিমতো ঝাঁপিয়ে রীতিমতো পেছনে ঘুরলাম। কেউ নেই সেখানে। বাতাস ঠান্ডা হয়ে গেছিল একেবারে বরফের মতো। সেই রাতে আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো, শরীর কাঁটা দিয়ে উঠল। বুকের ভেতরে একটা অচেনা গলা বলছিল, তুমি শর্তটা ভেঙে ফেলেছ সাইফুল। গ্রামের লোকজন টের পেতে শুরু করলো কিছুটা অস্বাভাবিক ঘটছে। আমার মা বললেন, রাতে ঘুমের মধ্যে আমি নাকি অন্য ভাষায় কথা বলি, এমনকি আমার নাকি চোখ খোলা রেখে ঘুমাই। একদিন বিকেলে পাশের বাড়ির বুড়ো রহিম কাকা এসে বললেন, তুই জঙ্গলে আবার গিয়েছিস তাই না? আমি চুপ করে রইলাম। তিনি ফিসফিস করে বললেন, আমার ছোট ভাই চঞ্চল, সে এক পরীর প্রেমে পড়েছিল, আর সেই পরী ছিল রক্তচষা, ক্ষতিকর পরী, সে কোনো ভালো পরী নয়। আমি রীতিমতো শিউরে উঠলাম। তিনি বললেন, চঞ্চলকেও 3টা শর্ত দিয়েছিল, আর তোর মতো সেও একদিন আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে ভুল করেছিল। তারপর এক রাতে সে হাওয়া হয়ে যায়। শুধু একটা রক্ত তোর জামা পাওয়া গিয়েছিল, ওর সে জঙ্গলের ভেতরে পাওয়া গিয়েছিল। সেদিনের পর থেকে তো চঞ্চলের জঙ্গল হয়ে গেল নামটা। একদিন আমার কলেজের বন্ধু জাহিদ আমাকে দেখতে এলো। আমার অদ্ভুত চেহারা দেখেও বলল, ভাই তুই তো পাগল হয়ে যাচ্ছিস। আমি সমস্ত ঘটনা খুলে বললাম। জাহিদ মজা করে বলল, চল তো আজ রাতে সেই চঞ্চলের জঙ্গলে যাই। আমি নিষেধ করলাম, বললাম, না না না, কেউ নাম ধরে ডাকে সারা দিয়ে যাবে না। তবু রাত 11টায় আমায় রীতিমতো জোর করে নিয়ে গেল। জঙ্গলের ভেতরে অনেক দূর যাওয়ার পর হঠাৎ কুয়াশা ঘিরে ধরল। হাওয়ার মধ্যে একটা সুরেলা মিউজিক, আলিফার করা। একটা সময় জাহিদ চিৎকার করে উঠল, সাইফুল, তোকে কি কেউ ডাকছে শুনছিস? আমি বললাম, সাড়া দিবি না? জাহিদ হাসলো আর বলল, ভয় পেয়েছিস? আরে সাইফুল, আয় না, কিছু হবে না। সেই মুহূর্তে আমি শুনলাম জাহিদের গলা থেমে গেছে। পেছনে তাকিয়ে দেখি সে নেই, আর তার জায়গায় দাঁড়িয়ে আছে সে বেটি। মুখটা ঝুলে পড়া, চোখ দুটো গলে যাচ্ছে, আর তার হাতে একটা রক্তাক্ত শাল। আমি রীতিমতো দৌড়ে পালালাম। পরের সকালে গ্রামবাসী জাহিদের মৃতদেহ খুঁজে পেল, বুকে অদ্ভুত ভঙ্গিমায় রীতিমতো জড়িয়ে আছে। পূর্ণিমার রাত এসে গেছে। আমি জানতাম আলিফা আসবে, জানতাম সে শর্তের সময় চলে এসেছে। ঘর অন্ধকার, বাইরের জঙ্গলে অদ্ভুত সব আলো। জানালায় এসে দাঁড়ালো। আগের মতো নয়, এবার শরীরটা অর্ধেক অদৃশ্য, চোখ থেকে রীতিমতো অশ্রুর মতো আগুন জ্বলছে। সে বলল, সাইফুল, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, তা আমি বাসি। সে বলল, তাহলে চলো, আমার সাথে চলো, চিরদিনের জন্য চলো, প্লিজ চলো। আমি বললাম, আমি তো মানুষ, আর তুমি তো মানুষ নও, পড়ি, আমি পারবো না। সে চিৎকার করে উঠল, এক অদ্ভুত অতি প্রাকৃত চিৎকার, যা চারপাশকে কাঁপিয়ে তুলল। জানালার কাছ মুহূর্তে ফেটে গেল। আমি তখন ঘরের কোণে পড়েছিলাম, চোখের সামনে অন্ধকার। শুধু একটা কথাই শুনতে পাচ্ছিলাম, তুমি শর্ত ভেঙেছ সাইফুল, আমি ফিরে আসবো, তখন আর কেউ বাঁচাতে পারবে না। সেই রাতটার পর আমি ঠিক মতো ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই যেন তার চেহারাটা চোখে ভাসত। আলিফা, অর্ধেক করে যাওয়া মুখ, চোখে আগুনের অশ্রু, আর সে ভীতিকর কান্নার আওয়াজ। আমার মা প্রথমে বুঝতে পারলো আমি বলতে যাচ্ছি। একদিন সকালে মা বলল, তোর চোখে নিচে কালো দাগ, মুখ শুকনো, তুই কোথায় যাস রাতে? আমি কিছুই বলতে পারলাম না, কারণ সত্যিটা এতটাই অস্বাভাবিক যে কেউ বিশ্বাস করতো না। এরপর একদিন হঠাৎ করে আমার গায়ে লাল দাগ উঠল। চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন, এটা কোনো অ্যালার্জি নয়, এটা যেন আগুনের পোড়া দাগ, কিন্তু বাইরে কোনো পোড়া চিহ্ন নেই। এদিকে গ্রামের বাজরাতে অদ্ভুত ঘটনা শুরু হলো। লোকজন শুনতে লাগলো বীর কণ্ঠে কান্নার আওয়াজ। গরু, মুরগি সব কিছু যেন মরে যেতে লাগলো। এক বৃদ্ধ বলল, সে স্বপ্নে এক মেয়েকে দেখেছে, যাকে সে বিয়ে করতে চেয়েছিল। এখন সে শুয়ে আছে কবরের পাশে, কণ্ঠে পরের করা। পরবর্তী পূর্ণিমার রাতে আমি জানতাম কিছু একটা হবে। মা আমাকে নিয়ে এক কবিরাজের কাছে গিয়েছিল। তিনি পই পই করে বললেন,
তুই যাকে ভালোবেসেছিস সে কিন্তু মানুষ নয়, সে একটা পিশাচ পরী। পরীদের মধ্যে ভালো খারাপ আছে, এমন না যে সব পরী ভালো। এই পরীটা হচ্ছে পিশাচের মতো খারাপ, তার ভিতরে পিশাচ চরিত্রটা অনেক বেশি কার্যকর। আর এই জন্যই তোমার আজকে এই দশা আমি বুঝতে পারছি। তুমি যে পরীকে ভালোবেসেছো বা সে যে পিশাচ পরীকে তুমি ভালোবেসেছো, সে যুগ যুগ ধরে মানুষকে ঠকিয়ে এসছে। এখন সে প্রতিশোধ নেয়, যাকে একসময় মানুষ যুগ যুগ ধরে ঠকিয়েছিল। আর এই জন্যই সে খারাপ হয়ে গেছে। এখন সে ভালো খারাপ বোঝে না, সে শুধু প্রতিশোধ দেয়। তিনি একটা তাবিজ দিলেন আমাকে, বলেন তুই রাত 12টা বাজতেই তাবিজটা জঙ্গলের মাঝখানে রেখে পালিয়ে আসবি, কেমন? কথা বলবি না, পেছনে তাকাবি না। আমি সেই কথা মতো রওনা হলাম। বুকের ভেতরে ভয়, মনে বিষাদ, আর তখনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আমি যখন তাবিজটা রেখে ফিরছি তখন হাওয়ার মধ্যে আবারও সেই কণ্ঠস্বর ফিরে এলো, সাইফুল তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু মনে পড়লো দ্বিতীয় শর্তটা কোনোভাবেই সে ডাকে সাড়া দেওয়া যাবে না। আমি পেছনে তাকালাম না, দৌড়ে ফিরলাম বাড়িতে। কিন্তু ঠিক সেই সময় হিংস্র ঠান্ডা অনুভব করলাম গায়ে। বড় হলো কেউ যেন গলাটা চেপে ধরেছে। ঘরে ফিরে আমি জ্ঞান হারালাম। পরের দিন গ্রামের লোকজন আমাকে মাঠে অজ্ঞান অবস্থায় পেল। চারপাশ লাল মাটি, যেন কেউ রক্ত ঢেলে দিয়েছে। আমি উঠে দেখি গলায় দাগ, দম নিতে কষ্ট হচ্ছে। আমার মা তখন বুঝলো ছেলেটা কেউ ছাড়ছে না। লোক ডেকে কবিরাজি নিয়ে আসে, কবিরাজি ঝাড়ফুঁক করা শুরু করে। তখন আমার গলা থেকে বেরিয়ে আসে এক নারী কণ্ঠ, সে আমার, আমি ওকে ছেড়ে যাব না। ও ভালোবাসা দিয়েছিল, এখন আমি ওকে ভালোবাসি, মরণের পরেও। পরে সেই কবিরাজ অনেক কষ্টে সেই প্রভাব থেকে মুক্ত করলেন। তবে তার আগে আরিফা আমাকে একটা কথা বলল, সাইফুল আমার ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু সে আমাকে ত্যাগ করেছে। এখন তার হৃদয় কখনো আমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার জীবন আর কোনো দিন কোনো মেয়ে দেখতে পাবে না। যাকে দেখবে তাকে ঘৃণা লাগবে তোমার। এই ঘটনার পর অনেক দিন পেরিয়ে গেছে। আমার বয়স এখন 34 বছর। আমি অবিবাহিত, বহুবার প্রেমে পড়েছি, কিন্তু প্রতিবারই সে মেয়েরা কোন এক দুর্ঘটনায় অথবা আত্মহত্যা করে মারা গেছে, অথবা আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু পূর্ণিমার রাতে আমি এখনো জানালার পাশে দাঁড়িয়ে দেখি একটা সাদা শাড়ি পরা ছায়া কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছে। তার চোখে অশ্রু, হাতে একটা পুরোনো শাল, আর কান পাতলে এখনো মাঝে মাঝে শুনি সেই কথাটা, তুমি আমার হয়ে যেতে পারতে চিরদিনের জন্য সাইফুল, হয়ে যেতে পারতে তো। এই ঘটনা অনেকেই বিশ্বাস করবে না, অনেকেই ভাববে গাঁজাখড়ি গল্প, কি না কি বানিয়ে বলছে। কিন্তু আমি জানি যেটা আমি দেখেছি সেটা কতটা ভয়ঙ্কর ছিল, কতটা সত্যি ছিল, কতটা মর্মান্তিক ছিল, কতটা কষ্টদায়ক ছিল। বিশ্বাস করুন, পরীকে ভালোবাসাটা যতটা সহজ ছিল, তার কাছ থেকে ফিরে আসাটা তার থেকেও ভয়ঙ্কর কষ্টের ছিল। ভাই এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে ভৌতিক দুনিয়ার সকলকে শোনাবেন। আপনার কাছে আশা করি ঘটনাটি ভালো লেগেছে, এবং আমি চাই আপনি সবসময় ভালো থাকেন, ভালোর তলেই থাকেন, এবং এভাবেই আপনার মাধ্যমে দারুণ দারুণ সব স্টোরি সবাই শোনো, এটাই আমার প্রার্থনা থাকবে। ভাই অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ ভাইয়া। ভালোবাসা রইল। ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড হোয়াট স্টোরি, এটা বলতেই হবে বেশ ইমোশনাল একটা স্টোরি ছিল, এবং একই সাথে বলবো যে চমৎকার চমৎকার একটা ঘটনা ছিল। মনে হচ্ছিল যেন চোখের সামনে প্রতিটা জিনিস ঘটছে। আসলে পরি বা অশরীরই যাই বলেন না কেন, একটা কথা কি যে মানুষের সাথে কখনোই
অশরীরী বা এই ধরনের কোনো কিছুর প্রেম বা ভালোবাসা কখনো সেটা দীর্ঘমেয়াদী হয় না বা সেটা লাস্টিং করেও না। খুবই চমৎকার একটা ঘটনা ছিল। অ্যান্ড আমি বিলিভ করি যে আপনারা যারা যারা শুনেছেন তারাও অসম্ভব রকম এনজয় করেছেন স্টোরিটা। এবং আসলে দিস ইজ কাইন্ড অফ অ্যামেজিং থিং ছিল। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অসম্ভব ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগার মতো ঘটনা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমি আপনাকে বলবো আপনার পরবর্তী ঘটনা আপনি একটু দ্রুত পাঠাবেন ভাইয়া। সাইফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্টোরি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আর দেরি করব না, আমি এখন চলে যাব। আজকের মতো আজকের এপিসোড একটু ছোট, তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে আবারও নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এক্স্যাক্টলি তাই, মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।